আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর নীতিমালা এবং নির্বাচন ইশতেহার বাস্তবায়ন সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রণীত 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে 2025-26 অর্থ বছরের তৃতীয় পর্যায়ে চাহিদা ভিত্তিক সাব ক্লাস্টার প্রশিক্ষণ পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। তো তারই আলোকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সাব ক্লাস্টার বিষয়ে কি কি বিষয়ে আলোচনা করা হবে, অথবা প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে নীতিমালাটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে সেটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 ব্যবস্থাপনা বিষয়ক সাব ক্লাস্টার প্রশিক্ষণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন 2 মিরপুর ঢাকা 1216 থেকে এই একটা পিডিএফ ফাইল দেওয়া হয়েছে। তার ভিত্তিতে মূলত সাব ক্লাস্টারটা হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা 2025। আসলে এই পরীক্ষাটা হওয়ার কথা ছিল গত ডিসেম্বরে, কিন্তু নানা সঙ্গত কারণে সেটা 25-এ হতে পারে নাই। এটা 26-এর এপ্রিলে হবে, এপ্রিলের মাঝামাঝি সময়। তো সেই বিষয়টা আমি আপনাদেরকে এখানে আলোচনা করব। তো প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা 2025 বৃত্তি পরীক্ষার লক্ষ্য শিক্ষার্থীর মেধার বিকাশ, স্বীকৃতি এবং সংশ্লিষ্ট বিদ্যালয়কে অনুপ্রেরণা, উৎসাহ এবং উদ্দীপনা যোগানের মাধ্যমে মানসম্মত প্রাথমিক শিক্ষার সফল বাস্তবায়ন। উদ্দেশ্য: ক. শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি প্রদান করা। খ. শিক্ষার্থীদের মেধার বিকাশ ও পৃষ্ঠপোষকতা প্রদানের মাধ্যমে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের পথ সুগম করা। অংশগ্রহণের যোগ্যতা ও নীতিমালা। পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত সর্বোচ্চ 40% শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ পঞ্চম শ্রেণীতে 2025 সালে যে শিক্ষার্থী ছিল তার 40%। আর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য পরীক্ষা অংশগ্রহণ বাধ্যতামূলক। আর এই 40% আবেদন আমরা ইতিমধ্যে ডিসেম্বরের আগেই করে ফেলেছি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে। বেসরকারি স্কুলের ক্ষেত্রে এনসিটিবি কারিকুলাম অনুসরণ এবং আইপিএমএস সিস্টেম সক্রিয় থাকা আবশ্যক। অর্থাৎ যারা এনসিটিবি কর্তৃক যে কারিকুলাম অনুযায়ী বই রয়েছে সেই বই অনুযায়ী পাঠদান করে এবং যাদের আইপিএমএস আছে তারাই করতে পারে। যে সকল বিদ্যালয়ে এনসিটিবি নেয় তারা নিজস্ব গতিতে, নিজস্ব মতামতের ভিত্তিতে, নিজস্ব সিদ্ধান্তের ভিত্তিতে পাঠদান করে থাকে, তারা এক্ষেত্রে আবেদন করতে পারবে না। চতুর্থ শ্রেণীর বার্ষিক মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তালিকা তৈরি করা হবে। এই ক্ষেত্রে চতুর্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষাকে আমরা প্রাধান্য দিতে হবে তালিকা তৈরি করতে, 40% তালিকা। পরীক্ষার বিষয়, নম্বর, সময় এবং পাঠ্যসূচি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষার বিষয় হচ্ছে বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, বাংলাদেশের বিশ্ব পরিচয় 50, প্রাথমিক বিজ্ঞান 50। তো পূর্ণমান হচ্ছে 100 করে, বিজ্ঞান 50 বা অবি 50 100। সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট প্রতি বিষয়ে। আর চাহিদা সম্পূর্ণ যারা আছে তাদের জন্য 30 মিনিট বাড়তি বরাদ্দ থাকবে। বৃত্তি পাওয়ার জন্য প্রতি বিষয়ে ন্যূনতম 40 নম্বর করে পেতে হবে। তবে 40 নম্বর পেলেই শুধু হবে না, এই 40% হচ্ছে বৃত্তি পাওয়ার জন্য ন্যূনতম, কিন্তু এখানে সর্বোচ্চ নাম্বার পেতে হবে। যারা সর্বোচ্চ পাবে তাদেরকে বৃত্তি প্রদান করা হবে। আর প্রশ্ন কাঠামো, ইতিপূর্বে যে প্রশ্ন কাঠামো দেওয়া হয়েছে সেই প্রশ্ন কাঠামো অনুযায়ী পরীক্ষাটা হবে। আমার এই চ্যানেলে প্রশ্ন কাঠামোর উপর এবং প্রশ্নের নমুনার উপর 2টা ভিডিও আছে, আমি সেটা ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব। এছাড়া আপনারা চ্যানেলে সার্চ করে দেখতে পারেন। বৃত্তির প্রকার ও কোটা। তো 2 ধরনের বৃত্তি প্রদান করা হবে, একটা হচ্ছে ট্যালেন্ট পুল বৃত্তি আর একটা হচ্ছে সাধারণ বৃত্তি। সব ধরনের বৃত্তির 50% অর্থাৎ ট্যালেন্ট পুলটার 50% ছাত্র, 50% ছাত্রী। সাধারণের 50% ছাত্র, 50% ছাত্রী। তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা, ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ট্যালেন্ট পুল বৃত্তি দেওয়া হবে উপজেলা থানা ভিত্তিক। যারা উপজেলার মধ্যে সর্বোচ্চ নাম্বার পাবে সেটা আসবে ট্যালেন্ট পুলে। মোট ট্যালেন্ট পুল বৃত্তির 80% সরকারি বিদ্যালয়ের মাঝে এবং 20% বেসরকারি বিদ্যালয়ের মাঝে নীতিমালার আলোকে বন্টন করা হবে, যাতে স্টিয়ারিং কমিটি সময় সময় এই হার পুনর্নির্ধারণ করতে পারবে। অর্থাৎ গণশিক্ষা মন্ত্রণালয়ের যে স্টিয়ারিং কমিটি আছে তারা ইচ্ছা করলে এটা পুনর্নির্ধারণ করতে পারবে। বিজোট সংখ্যা ট্যালেন্ট পুল বৃত্তি প্রদানের ক্ষেত্রে সর্বশেষ ছাত্র বা ছাত্রী বিবেচনা না করে অধিক নম্বর বিবেচনায় নির্বাচন করা হবে। কোন থানা উপজেলায় ট্যালেন্ট পুল কোটায় শিক্ষার্থী পাওয়া না গেলে তা জেলা কোটা অর্থাৎ একই জেলার মেধার ক্রম অনুসারে
পরবর্তী যোগ্য শিক্ষার্থী দ্বারা পূরণ করা হবে এবং তা সম্পূরক তালিকায় প্রকাশিত হবে। বৃত্তির প্রকার ও কোটা, এটা আমি এইমাত্র বলেছি। এরপরে আসেন বৃত্তির প্রকার ও কোটার সংখ্যা অনুযায়ী মোট বৃত্তি ৮২,৫০০টি, এর মধ্যে ট্যালেন্ট পুলে ৩৩,০০০, সাধারণ ৪৯,৫০০টি। বন্টন মোট বৃত্তির ৮০% সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২০% বেসরকারি বিদ্যালয়। লিঙ্গ সমতা প্রতিটি কোটায়, যেটা একটু আগে যে বলেছি সেটা সারসংক্ষেপ হচ্ছে এরকম 50% 50%। ট্যালেন্ট কোড উপজেলা ভিত্তিক এবং সাধারণ ইউনিয়ন ভিত্তিক হবে। মোট বৃত্তি ৮২,৫০০, ট্যালেন্ট পুল ৩৩,০০০, সাধারণ ৫০,৫০০। ট্যালেন্ট পুল ৩৩,০০০-এর মধ্যে সরকারি হবে ৮০%-এ ২৬,৪০০, বেসরকারি 20%-এ ৬,৬০০। সরকারি সাধারণে ৩৯,৬০০, বেসরকারি 20%-এ ৯,৯০০। আর প্রতি ইউনিয়ন ওয়ার্ডে ৫টি করে 2 জন বালক 2 জন বালিকা পাবে, আর একজন বাকিজন মেধা কোটা, অর্থাৎ এটা বালকও হতে পারে বালিকাও হতে পারে। অর্থাৎ ওয়ার্ড ভিত্তিক এই পৌরসভাতে বিশেষ করে ওয়ার্ড ভিত্তিক, ইউনিয়নে ইউনিয়ন ভিত্তিক প্রদান করা হবে। বৃত্তি পরীক্ষার সময়সূচি এবং ফি। বৃত্তি পরীক্ষার ফি ১০০ টাকা যা ইতিমধ্যে আমরা প্রদান করেছি। আর বৃত্তি পরীক্ষার সময় হচ্ছে 15/4/2026 বুধবার থেকে 18/4/2026 শনিবার পর্যন্ত ধারাবাহিকভাবে হবে, কোনো গ্যাপ নাই। সকাল 10টা থেকে 12টা 30 পর্যন্ত। প্রথম দিন বাংলা 15 তারিখে, 15 এপ্রিল, 16 এপ্রিল ইংরেজি, 17 এপ্রিল প্রাথমিক গণিত, 18 এপ্রিল বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান। তো এরপরে যাচ্ছে পরীক্ষা ব্যবস্থাপনা কমিটি। জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে কমিটি পরীক্ষা পরিচালনা করবে। উত্তরপত্র মূল্যায়নের জন্য অভিজ্ঞ সরকারি শিক্ষকদের, অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পরীক্ষক ও প্রধান পরীক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। প্রবেশপত্র জেনারেট। তো আমরা জানি, আমরা যেহেতু ডিআর সম্পূর্ণ করেছি, আমাদের আইপিএমএস এ প্রধান শিক্ষকের আইপিএমএস এ এই কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীদের বিভাজনের পরই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্ধারিত তারিখ হতে প্রবেশপত্র অনলাইনে পাওয়া যাবে। তো এটা আশা করি আমরা এপ্রিলের প্রথম সপ্তাহে পেয়ে যাব। এই যে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আইডি হতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে, অর্থাৎ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আইডিতে এটা অটো চলে আসবে, অটো জেনারেট করা হবে। শিক্ষার্থীর ছবি ও স্বাক্ষরের পাশাপাশি প্রধান শিক্ষক ও উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর থাকবে সেখানে প্রবেশপত্রে। বিভিন্ন প্রয়োজনে প্রবেশপত্র প্রিন্টের প্রয়োজনে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রধান শিক্ষকের আইডি হাতে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রধান শিক্ষক আইপিএমএস সাথে উন্নত কাগজে প্রবেশপত্র প্রিন্ট করে বিতরণ ব্যবস্থা করুন। অনেক সময় দেখা যায় যে নর্মাল কাগজে প্রবেশপত্র দেওয়া হয়, তাহলে এই প্রবেশপত্রটি নষ্ট হয়ে যায়। তো এই কারণে একটু ভালো কাগজে অন্তত 100 গ্রাম 120 গ্রামে এটা প্রিন্ট করে দিবেন। তো ওএমআর ও উত্তরপত্র স্বচ্ছতা নিশ্চিত করতে উত্তরপত্র ওএমআর ব্যবহার করা হবে। ওএমআর শিটের 3টি অংশ থাকবে। প্রথম অংশ শিক্ষার্থী তথ্য, দ্বিতীয় অংশ পরীক্ষক ও নম্বর, তৃতীয় অংশ মূল উত্তরপত্রের সাথে থাকবে। ওএমআর শিট পূরণ করতে কেবল কালো বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে। পেন্সিল বা ফ্লুইড ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তো এই হচ্ছে উত্তরপত্রের সেই ওএমআর শিট, যে এখানে দেখতেছেন প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ। তো প্রথম অংশ শিক্ষার্থী কর্তৃক পূরণীয়, তবে এক্ষেত্রে কক্ষ পরিদর্শক সেটা সঠিকতা যাচাই করে দিবেন। সেখানে শিক্ষার্থী তার বিষয় কোড, বাংলা বিষয়ের কোড, ইংরেজি বিষয়ের কোড, যে কোডটা আছে কোডটা দিবে, তার রোল নাম্বার লিখবে এখানে, তারপর সেখানে যদি অতিরিক্ত খাতা নিয়ে থাকে এখানে সে অতিরিক্ত খাতা, আর এখানে দেখা যাচ্ছে যে পরিদর্শকের এবং পরীক্ষার্থীর স্বাক্ষর। তারপর যে দ্বিতীয় অংশ পরীক্ষা কর্তৃক পূরণীয়, যা নিরীক্ষক কর্তৃক খাতা পুনর্যাচাইয়ের পর প্রাপ্ত নাম্বার সংশোধন করতে পারেন। এই যে অংশটা, তৃতীয় অংশটাও পরীক্ষক কর্তৃক পূরণীয়, নিরীক্ষক প্রধান নিরীক্ষক স্বাক্ষর করার পর। তো এরপরে যে আসেন পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা। যারা পরীক্ষা দিবে, মূলত তারা বর্তমানে 6ষ্ঠ শ্রেণীতে আছেন, তো এখন তাদের জন্য কিছু নির্দেশনা। প্রবেশপত্র ছাড়া পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না। ক্যালকুলেটর, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। উত্তরপত্রের কোনো পাতা ছেঁড়া যাবে না এবং ওএমআর শিট কোনোভাবে ভাঁজ করা যাবে না। পরীক্ষার প্রথম 1 ঘন্টার আগে কোনো শিক্ষার্থী হল ত্যাগ করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন শিক্ষকদের কিছু দায়িত্ব। সহকারী হল সুপার এবং ইনভিজিলেটর হিসেবে, যেহেতু পরীক্ষা নেওয়ার গুরু দায়িত্ব হচ্ছে শিক্ষকদের, তাই তাদের এই দায়িত্বগুলোর ব্যাপারে সচেতন হওয়া খুবই প্রয়োজন।
প্রতিটি পরীক্ষা কেন্দ্রের জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ উপজেলা নির্বাহী অফিসারের অনুমোদন নিয়ে এবং মহানগরের ক্ষেত্রে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অতিরিক্ত জেলা প্রশাসকের অনুমোদন নিয়ে একজন হল সুপার এবং একজন সহকারী হল সুপার নিয়োগ করবেন। এই ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। নিজ সন্তান পোষ্য পরীক্ষার্থী কোনো পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থী হলে তাকে সেই পরীক্ষা কেন্দ্রে নিয়োগ দেওয়া যাবে না। অর্থাৎ কোনো শিক্ষকের যদি সন্তান বৃত্তি পরীক্ষা দিয়ে থাকে তাকে সেই কেন্দ্রে হল সুপার করা যাবে না, এমনকি ইনভিজিলেটরও দেওয়া যাবে না। সরকারি ও বেসরকারি ইনভিজিলেটর সরকারি ও বেসরকারি ক্যাটাগরির বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকে প্রয়োজনীয় সংখ্যক ইনভিজিলেটর নিয়োগ করতে হবে। উপজেলা জেলা কমিটির মহানগরের ক্ষেত্রে সভাপতির সঙ্গে পরামর্শ করে ইনভিজিলেটর তালিকা তৈরিপূর্বক কমিটির অনুমোদন নিয়ে উপজেলা থানা শিক্ষা অফিসার ইনভিজিলেটর নিয়োগ করবেন। প্রতি 25 জন শিক্ষার্থীর জন্য একজন ইনভিজিলেটর নিয়োগ করতে হবে। এবার আপনার উপজেলাতে যতজন পরীক্ষার্থী আছে সেই হারে ইনভিজিলেটর নিয়োগ করতে হবে 25 দিয়ে ভাগ করে। কিছু সংখ্যক ইনভিজিলেটর রিজার্ভ রাখতে হবে, হ্যাঁ, যাতে করে কেউ যদি হঠাৎ অসুস্থ হয়ে যায় কোনো সমস্যা হয়ে যায় তাকে নিয়োগ দেওয়া যায়। ইনভিজিলেটরকে নিজ কর্মস্থলের পরীক্ষা কেন্দ্রে নিয়োগ দেওয়া যাবে না। ও যেটা যদি আপনি যে প্রতিষ্ঠানের শিক্ষক সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থী যে হলে তাকে সেখানে পরীক্ষার হলে নিয়োগ দেওয়া যাবে না এবং পরিষদের জন্য নিয়োগ দেওয়া যাবে না। ইতিপূর্বে অনুষ্ঠিত কোনো পরীক্ষায় কেউ দায়িত্ব পালনে অনিয়ম বা অবহেলা করে থাকলে তাকে নিয়োগ দেওয়া যাবে না। প্রধান পরীক্ষক এবং নিরীক্ষক নিয়োগ। প্রধান পরীক্ষক কর্মরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্নাতক ডিগ্রিধারী এবং প্রধান শিক্ষক হিসেবে 5 বছরের অভিজ্ঞতা সম্পন্নকে প্রধান পরীক্ষক হিসেবে নিয়োগ করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যিনি প্রধান পরীক্ষক হবেন তিনি কমপক্ষে 5 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে এবং তিনি স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং তিনি প্রধান শিক্ষক হতে হবেন। জেলা কমিটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক প্রধান পরীক্ষকের তালিকা সংগ্রহ করবেন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সার্বিক এর সঙ্গে পরামর্শক্রমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতি বিষয়ে প্রধান পরীক্ষক নিয়োগ দেবেন। উত্তরপত্রের সংখ্যা 2400 এর বেশি হলে একাধিক প্রধান পরীক্ষক নিয়োগ করা যাবে। অর্থাৎ একজন প্রধান পরীক্ষক কমপক্ষে 2400টি উত্তরপত্র মূল্যায়ন করবেন। প্রধান পরীক্ষক নিয়োগের সময় বিগত বছরের পারফরমেন্স মূল্যায়ন করতে হবে যারা এর আগে ভালো করেছেন। নিরীক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগণকে নিরীক্ষক নিয়োগ করতে পারবেন। প্রতি বিষয়ে 6 উত্তরপত্রের জন্য একজন নিরীক্ষক যোগ্য এবং দক্ষ নিরীক্ষক নিয়োগ করতে হবে। বিগত বছরের কার্যক্রম মূল্যায়ন করে দক্ষ নিরীক্ষক নিয়োগ করতে হবে। পরীক্ষক নিয়োগ যিনি খাতা মূল্যায়ন করবেন, খাতা দেখবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী মেধা যাচাইয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকাদের উত্তরপত্র মূল্যায়নের জন্য নিরীক্ষক নিয়োগ করা যাবে। অর্থাৎ 3 বছরের নিচে যারা আছেন তাদেরকে পরীক্ষক নিয়োগ করা যাবে না এবং জেলা কমিটির অনুমোদন নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরীক্ষক নিয়োগ করবেন। এটা সহকারী শিক্ষক প্রধান শিক্ষক হতে পারে। ইংরেজি ভার্সনের জন্য হতে হবে পরীক্ষক হবে পিটিআই সুপারিনটেন্ডেন্ট, সহকারী সুপারিনটেন্ডেন্ট ও ইন্সট্রাক্টরের মধ্যে থেকে পারদর্শীদেরকে নিয়োগ করতে হবে। প্রতি পরীক্ষক 200টি করে উত্তরপত্র মূল্যায়ন করবেন। বিগত বছরের কার্যক্রম মূল্যায়ন করে ক ও খ ক্যাটাগরির যোগ্য পরীক্ষকদের নিয়োগ দিতে হবে। পরীক্ষকের দায়িত্ব প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত গাইডলাইন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সরবরাহকৃত প্রশ্নপত্রের সমাধান বা উত্তরমালা মোতাবেক উত্তরপত্র মূল্যায়ন করবেন। অর্থাৎ পরীক্ষার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক একটা নির্দিষ্ট গাইডলাইন তথা মার্কিং স্কিম দেওয়া হয় এবং উত্তরপত্র মূল্যায়নের জন্য একটা সমাধান বা উত্তরমালা দেওয়া হয়। সেই অনুযায়ী পরীক্ষকরা তাদের দায়িত্বগুলো পালন করবেন। উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে নিরপেক্ষতাকে সর্বোচ্চ স্থান দেবেন। মনে রাখবেন আপনি একজন বিচারক, এই কারণে এখানে নিরপেক্ষতা বজায় রাখবেন। কোন সমস্যার উদ্ভব হলে প্রধান পরীক্ষকের সঙ্গে যোগাযোগ করে তা নিরসন করবেন। দেখা যায় যে অনেক সময় প্রশ্নপত্র ভুল থাকে অথবা উত্তরপত্র ভুল থাকে, তখন সেক্ষেত্রে আপনি আপনার ঊর্ধ্বতন তথা প্রধান পরীক্ষকের সাথে আলাপ করে আপনি সেই বিষয়ে সমাধান করবেন। উত্তরপত্র মূল্যায়ন শেষে নম্বর পত্র সহ উত্তরপত্র প্যাকেট করতে জেলা প্রধান পরীক্ষকের নিকট জমা দিবেন। তিনি উত্তরপত্রের নির্ধারিত স্থানে তারিখ সহ স্বাক্ষর করবেন। নম্বর পত্রে কোনরূপ ঘষা মাজা ফ্লুইড ব্যবহার করা যাবে না। তো এই বিষয়টা এই কারণে যারা পরীক্ষক আছেন তারা নাম্বার তোলার সময় খুবই সাবধানে নাম্বার তুলবেন। প্রয়োজনে 2টা কাগজে তুলবেন, প্রথম কাগজে তুলে তারপর যে দ্বিতীয় কাগজে মূল কাগজে তুলবেন। এবার আসেন আমাদের নির্বাচন ইশতেহার বাস্তবায়ন সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক 180 দিনের যে কর্মসূচি পরিকল্পনা। অর্থাৎ বর্তমান সরকার তাদের দায়িত্ব গ্রহণ করার পর 180 দিনের মধ্যে
একটা কর্ম পরিকল্পনা করেছে, সেই কর্ম পরিকল্পনা অনুযায়ী লক্ষ্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি। ১. শিক্ষার মান উন্নয়ন, বাংলা, ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি। শ্রেণীকক্ষে শেখন পদ্ধতি আধুনিকীকরণ, নির্ধারিত লার্নিং আউটকাম অর্জন নিশ্চিতকরণ। ২. শিক্ষক ব্যবস্থাপনা, শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগ, শিক্ষকদের ইন সার্ভিস প্রশিক্ষণ বৃদ্ধি, অর্থাৎ ওই যে বিটিপিটি যেটা আগে ডিপিট সেটাই, অনলাইন উপস্থিতি ও পারফরমেন্স মনিটরিং। ৩. অবকাঠামো উন্নয়ন, নতুন শ্রেণীকক্ষ নির্মাণ, ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ ভবন সংস্কার, বিশুদ্ধ পানীয় স্যানিটেশন সুবিধা নিশ্চিত, ডিজিটাল শিক্ষা ব্যবস্থা। মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু বা বৃদ্ধি, অনেক বিদ্যালয় ইতিমধ্যে দেওয়া হয়েছে। ডিজিটাল কন্টেন্ট তৈরি ও ব্যবহার, আইসিটি ভিত্তিক শিক্ষা ব্যবস্থাপনা জোরদার। ৫. ঝরে পড়া রোধ, ড্রপ আউট শিক্ষার্থী পুনর্ভর্তি, উপবৃত্তি কার্যক্রম জোরদার, অভিভাবক সচেতনতা কার্যক্রম। ৬. প্রশাসনিক সংস্কার, মাঠ পর্যায়ে তদারকি বৃদ্ধি, সেবা ডিজিটালাইজেশন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ। ৭. অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ সহায়তা, ক্ষুদ্র নিগোষ্ঠী ও দূরবর্তী এলাকার শিক্ষা উন্নয়ন। অর্থাৎ ইতিমধ্যে আমরা সানডে যে ট্রেনিং হচ্ছে একীভূত শিক্ষা, সেই একীভূত শিক্ষায় এখানে আরো জোরদার করা হবে। ৮. মনিটরিং ও মূল্যায়ন, নিয়মিত অগ্রগতি পর্যালোচনা, ফলাফল ভিত্তিক মূল্যায়ন রিপোর্ট। তো এই ছিল মোটামুটি প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালা এবং 180 দিনের কর্ম পরিকল্পনা সাব ক্লাস্টারের বিষয়। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।